হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। মাধ্যমিক 2025-এ ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে পারে তারই একটা সিরিজ আমাদের চলছে। আজকে আমরা গ্যাসের পার্ট 2 নিয়ে এসেছি। গ্যাসের পার্ট 2-তে আণবিক স্তরে গ্যাসের আচরণ এই পার্ট থেকে কি ধরনের কোশ্চেন পড়তে পারে সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা দেখি। আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে মুক্ত পথ কাকে বলে, আর আরএমএস বেগ কি। দেখো এইখানে গ্যাসের বিভিন্ন ধর্ম সম্পর্কে আমরা একটু দেখব। মুক্ত পথ বলছে, মুক্ত পথ কি জিনিস? কোন একটা আবদ্ধ পাত্রে যদি আমরা গ্যাসকে রেখে দিই তাহলে আমরা দেখেছি যে তার পার্টিকেল গুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। তো এই গতিশীল হওয়ার সময় ওই পার্টিকেল গুলো, গ্যাসের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো একটার সঙ্গে একটার সবসময় যেন সংঘর্ষ হয়। তো ধরে নাও এইখানে কোন একটা পার্টিকেল এসে হচ্ছে গিয়ে এই পার্টিকেলটা এখানে এসে হচ্ছে গিয়ে সংঘর্ষ হলো। এই একটা সংঘর্ষ হওয়ার পরে নিশ্চয়ই আবার কোনো না কোনো একটা পার্টিকেলের সঙ্গে বা কোনো একটা অণুর সঙ্গে আবার তার সংঘর্ষ হবে এই পার্টিকেলটার। এই যে পরপর দুটো সংঘর্ষের মাঝে যে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে কোন একটা গ্যাসের অণুকে বা একটা পার্টিকেলকে, সেই দূরত্বটাকে আমরা বলবো কি মুক্ত পথ। ঠিক আছে। আর আরএমএস বেগ কি? আরএমএস বেগ দেখো, যদি আমরা বলি যে আচ্ছা আরএমএস বেগ করার আগে বা মুক্তপথ করার আগে যদি আমরা এই কোশ্চেনটা দেখি তাহলে আরেকটু ভালো হয় যে গ্যাসের গতীয় তত্ত্বের 4টি স্বীকার্য। তো গ্যাসের গতীয় তত্ত্বের অনেকগুলি স্বীকার্য রয়েছে, তার মধ্যে আমরা কিছু স্বীকার্য দেখলে বাকি কোশ্চেনগুলো সম্পর্কে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য সবার প্রথমে আমরা গ্যাসের অণুর সম্পর্কে দেখব। গ্যাসের অণুর আকার ও ভর এই দুটো সম্পর্কে দেখব সবার প্রথম। কি না, এইগুলো হচ্ছে কি বিন্দু ভর। ওকে, গ্যাসের অণুগুলো বিন্দু ভর আর এর আকার, তার কারণ কি না, এই বিন্দু ভর হওয়ার কারণ কি, এর যে আকার, এই যে ধরো দুটো সংঘর্ষের মাঝে যে দূরত্ব অতিক্রম করছে এর তুলনায় এর আকার অনেক কম, খুবই ক্ষুদ্র, তাই একে আমরা বিন্দুভর হচ্ছে কি বলে দিচ্ছি। ওকে, আর কি বলতে পারি না, একটা আবদ্ধ পাত্রের মধ্যে যত পরিমাণ গ্যাস থাকে, যত পরিমাণ গ্যাসের অণু থাকে তাদের মোট আয়তন, গ্যাসের অণুর মোট আয়তন, এখানে আমি শর্টে লিখছি গ্যাসের অণুর মোট আয়তন, যে পাত্রে তাকে রাখা হয় তার আয়তনের তুলনায় তার অনেক কম, পাত্রের আয়তনের তুলনায় অনেক কম। ঠিক আছে। এবার গ্যাসের অণুর যে গতি সম্পর্কে আমরা কিছু জিনিস বলতে পারি। গ্যাসের অণুর গতি সম্পর্কে বলতে পারি কিছু। গতি সম্পর্কে কি বলতে পারি? গ্যাসের অণুগুলোর গতি কেমন না, ইতস্তত বিক্ষিপ্ত বিরামহীন। ওকে, ইতস্তত বিক্ষিপ্ত বিরামহীন মানে কি, গ্যাসের অণুগুলো প্রত্যেকটা অণুর বেগ বিভিন্ন রকমের হতে পারে। বিভিন্ন রকম বলতে কি না, 0 থেকে ইনফাইনাইটের মধ্যে যা কিছু হতে পারে। প্রত্যেকটা অণুর বেগের ডাইরেকশন যে কোনো দিকে হতে পারে, কখন কে কোন দিকে ছুটে পারবে, কার বেগ কেমন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই রকম হচ্ছে কি গ্যাসের অণুগুলোর গতি হয়, তাই তাকে আমরা একসঙ্গে লিখছি ইতস্তত বিক্ষিপ্ত বিরামহীন হচ্ছে গিয়ে গতি হয় গ্যাসের অণুর। ঠিক আছে। এবার সেখান থেকে আমরা কি না, মুক্ত পথ কাকে বলে, ওই মুক্ত পথের যে সংজ্ঞাটা সেটাকেও আমরা কি করতে পারি না, গ্যাসের যে গতীয় তত্ত্বের স্বীকার্য আছে এই স্বীকার্যের একটা পয়েন্ট হিসেবে হচ্ছে কি আমরা ধরতে পারি। তো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যের একটা পয়েন্ট হিসাবে আমরা আকার ও ভর সম্পর্কে যা বলেছি সেটা বলতে পারি, গতি সম্পর্কে বলতে পারি। এর বাদে আমরা কি বলতে পারি না, মুক্ত পথ যে ডেফিনেশনটা সেটাকেও আমরা একটা স্বীকার্য হিসেবে রাখতে পারি। আর কি করতে পারি না, এটা বলতে পারি যে কোন একটা পাত্রের মধ্যে থাকা গ্যাসের, আচ্ছা দেখা যাচ্ছে তো, আচ্ছা আপাতত দেখা যাচ্ছে, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি কি হয়, আভ্যন্তরীণ শক্তি কি হয় না, গ্যাসের অণুগুলোর
মোট গতিশক্তি। কারণ দেখো আমরা দেখতেই পাচ্ছি যে গ্যাসের অণুগুলো অনবরত ছুটে বেড়াচ্ছে, তো তার সবসময় কি রয়েছে, বেগ রয়েছে। বেগ রয়েছে মানে কি রয়েছে না, গতিশক্তি রয়েছে। তো যে কখনো স্থিরই নেই তার স্থিতিশক্তি থাকবে কোত্থেকে? আর গতিশক্তি সমস্ত রয়েছে মানে সমস্ত গতিশক্তির যে টোটাল হবে সেটা কি হয়ে যাবে না, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি। ওকে, এই ছাড়াও আমরা সেখানে আর কি লিখতে পারি না, গ্যাসের চাপের একটা ডেফিনেশন দিতে পারি, যে এই যে গ্যাসগুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবে চারিদিকে আবদ্ধ পাত্রের মধ্যে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, এরা কি করে না, গ্যাসের যে পাত্রের আকার ওই পাত্রের দেওয়ালে গিয়ে এক প্রকারের ধাক্কা দেয়। পাত্রের দেওয়ালে হচ্ছে কি ধাক্কা দেয়। ধাক্কা দেয় মানে কি এক প্রকারের বল প্রয়োগ করে আমরা বলতে পারি। আর আমরা জানি চাপ সমান কি হয়, চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি ওই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে আমাদের গ্যাস যে বল প্রয়োগ করে সেটাকে আমরা গ্যাসের চাপ বলতে পারি। তো এইরকম আরো অনেক থাকবে আমাদের কিনা শেখার, আমাদের 4টা লিখতে বলেছে, এখান থেকে আমরা 6-7 লিখে দিতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের গড়, আমাদের হচ্ছে মুক্ত পথ। আর কি কারণ, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এবার আমরা যাচ্ছি আরএমএস বেগ কি। ওকে, তো এটাকে একটু মুছে দিতে হবে। আমরা দেখলাম দেখো যে গ্যাসের অণুর বেগ কেমন হয় না, বিভিন্ন অণুর বেগ বিভিন্ন রকমের। তাহলে সেখানে সবার আগে আমরা কি দেখবো না, গড় বেগ কিভাবে নির্ণয় করবো, গড় বেগ। তাহলে দেখো গড় বেগ, সাধারণত গড় বেগকে সি বার দিয়ে লেখা হয়। তাহলে কি হবে, আমরা প্রত্যেকটা অণুর বেগকে কেমন ধরবো না, C1 C2 C3 এরকম ভাবে। তো C1 C2 C3 প্লাস ডট 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 Cn পর্যন্ত থাকবে বাই n। যদি একটা আবদ্ধ পাত্রের মধ্যে n সংখ্যক অণু থাকে তাহলে প্রত্যেকটার বেগ এরকম ভাবে আমরা ধরতে পারি, কারো C1 কারো C2 C3 ডট ডট ডট। যদি n সংখ্যক থাকে, যে nth যে পার্টিকেলটা থাকবে, nth যে অণুটা থাকবে তার বেগকে আমরা Cn ধরে নিচ্ছি। সবার বেগকে যোগ করে দিয়ে n দিয়ে ভাগ করে দিলে যা পড়ে থাকবে সেটি আমরা গড় বেগ, যে কোনো গড় নির্ণয় করার আমরা যে সূত্র জানি ছোট থেকে সেইভাবে। গড় বেগের পরে আমরা দেখব কি না, গড় বর্গবেগ। গড় বর্গবেগ দেখো একে পড়বো কেমন হবে, গড় বর্গবেগ মানে বেগের বর্গের গড়। তাহলে সবার আগে বেগের বর্গ তার গড়, মানে আবার একটা বার, এখানে একটা বার দিয়েছি, গড়ের জন্য বার দিয়েছি। এখানে কি লিখেছি, গড় বর্গবেগ মানে যেরকম এখানে গড় বেগ, বেগের গড়, গড়ের জন্য একটা বার দিয়েছি। এখানে কি দিয়েছি, গড় বর্গবেগ, তাহলে বেগের বর্গের গড়, তাহলে বেগের বর্গ করেছি তার গড় করে দিয়েছি। ওকে, তাহলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস ডট 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 বাই n সংখ্যক তার হচ্ছে কি গড়। হ্যাঁ ঠিক আছে, তাহলে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস Cn বাই n। তাহলে গড় বর্গবেগ আমাদের এটা গেল। এবার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে গড় বর্গবেগের বর্গমূল। ওকে, এইটাকে কি লিখছি দেখো, গড় বর্গবেগের বর্গমূল মানে গড় বর্গবেগ যা ছিল তার বর্গমূল। তাহলে গড় বর্গবেগ কি ছিল না, সি স্কয়ার বার তার বর্গমূল মানে রুট। এবারে এইটাকে পুরোটাকে আমরা একসঙ্গে সিও লিখতে পারি, সাধারণত সি লেখা হয়। তাহলে দেখি লিখবো না, যা ছিল এখানে তার রুট, তাহলে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস Cn স্কয়ার বাই n, এটাকে আমরা রুট দিয়ে দিব। তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে কি গড় বর্গবেগের বর্গমূল। এবার এই যে গড় বর্গবেগের বর্গমূল এর ইংলিশ হচ্ছে কি রুট মিনস স্কয়ার। ঠিক আছে, রুট মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে RMS রুট মিন স্কয়ার ভেলোসিটি, RMS, এই যে আমরা RMS বেগ বলছি এই RMS বেগই হচ্ছে কি এটা। ওকে, তাহলে আরএমএস বেগ কি জিনিস আমরা জানলাম, মুক্ত পথ কি জিনিস আমরা জানলাম, গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো স্বীকার্য আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব কি না, আগে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখে নিব, যে গ্যাসের অণুর গড় বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখা।
এবারে এই সম্পর্ক তোমাদের নির্ণয় করার বিশেষ কিছু দরকার নেই, তোমাদের এটা একটু শুধু এইটুকুই তোমাদের মনে রাখলে চলবে যে সি ভ্যারেজাস রুট টি, টি এর বর্গমূলের সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের যে গড় বেগ আছে সে তুমি এখানে বার দাও বা যাই দাও না কেন, বারও দিয়ে দিই আমি, যেহেতু আমি এখানে বার দিয়েছি আমি এখানে বার দিয়ে দিলাম। অনেক সময় বইতে শুধু সিও লেখা থাকতে পারে, আমি গড় বেগকে সি বলেও বলে দিতে পারি, ঠিক আছে। তো গড় বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি না এইভাবে যে উষ্ণতার বর্গমূলের সঙ্গে হচ্ছে গিয়ে গড় বেগ হচ্ছে গিয়ে সমানুপাতিক, ঠিক আছে। তবে এটা সাধারণত আসছে কোথা থেকে, এটা আসছে এইভাবে, কিভাবে আসে তোমাদের নাম মনে রাখলেও চলবে। তোমাদের মেনলি যখন তোমরা ক্লাস 12-এ পড়বে সেই সময় তোমাদের, বা 12 বলছি 11-এ যখন পড়বে তখন তোমাদের একটু মনে রাখতে হবে বেশি করে যে সি বার সমান একটা ইকুয়েশন রয়েছে এরকম 8 আর টি বাই এম পাই। তাহলে দেখো যদি একটা নির্দিষ্ট গ্যাস হয় তার ক্ষেত্রে আর এম পাই 8 এই সব কিছুই কনস্ট্যান্ট, আর সব কনস্ট্যান্ট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তাকে এরকম ভাবে লেখা যেতে পারে সি বার ভ্যারিজাস, বাকি যা পড়ে থাকবে রুট টি। তাহলে টি এর সঙ্গে এইভাবে হচ্ছে কি সম্পর্ক আছে কার না গড় বেগের বা উষ্ণতার সঙ্গে এইভাবে গড় বেগের সম্পর্ক রয়েছে। এবার দেখো আমরা চলে আসি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলছে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতার হ্রাস বৃদ্ধির প্রভাব কি। তো এখান থেকে আমরা বলে দিতে পারি উষ্ণতার হ্রাস বৃদ্ধির সঙ্গে গ্যাসের অণুর গতি কেমন হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, সমানুপাতিক আছে মানে বুঝতে পারছি যদি উষ্ণতা যদি বাড়ে তাহলে বেগও হচ্ছে কি গতি, বেগ বাড়া কমা মানে হচ্ছে গতি বাড়া কমা। তাই এখান থেকে বলতে পারি যদি উষ্ণতা বাড়ে তাহলে বেগও হচ্ছে কি বাড়বে, তার মানে গতিও হচ্ছে কি বাড়বে। যদি উষ্ণতা কমে তাহলে বেগও হচ্ছে গিয়ে কমবে, তার মানে গতিও হচ্ছে কি কমবে, ঠিক আছে। তো এইভাবে গ্যাসের অণুর গতির সঙ্গে উষ্ণতা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে। আমাদের লাস্ট কোশ্চেন আছে যে গ্যাসের অণুর গড় বেগ 0 কিন্তু গড় দ্রুতি 0 নয় কেন। দেখো আগে হচ্ছে কি আমাদের এটা জেনে নিতে হবে যে বেগ হচ্ছে গিয়ে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে গিয়ে স্কেলার রাশি। ওকে, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই থাকে, আর স্কেলার রাশির অনলি মান বা ম্যাগনিটিউড বা ভ্যালু থাকে। ওকে, দ্রুতি বা স্কেলার রাশির কি থাকে না, কোনো অভিমুখ থাকে না। এবার হয়েছে কি না আমরা যখন হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য পড়েছি সেখানে দেখেছি যে গ্যাসের অণুর গতি বা বেগ কেমন হতে পারে না, বেগ হচ্ছে গিয়ে প্রত্যেকটা অণুর প্রত্যেকটা পার্টিকেলের বেগ ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকের যে ডাইরেকশন ডিফারেন্ট হতে পারে। তো দেখা যাচ্ছে যে যখনই হচ্ছে কি আমরা কি বলছি না যখন গড় বেগ বলছি দেখা যাবে কোনো একদিকে যদি কোনো কিছু কিছু পার্টিকেলের বেগ থাকে, আবার ঠিক উল্টো দিকেও হচ্ছে কিছু কিছু পার্টিকেলের বেগ আছে এবং তারা সেমও হতে পারে, আবার এমনও হতে পারে যে কি না তার মানে একটাকে যদি আমরা পজিটিভ ধরি তখন একটাকে হচ্ছে কি নেগেটিভ ধরতে হবে। কারণ যখন আমি বেগের কথা বলছি যেহেতু বেগ হচ্ছে কি ভেক্টর রাশি, তো একটা নির্দিষ্ট ডাইরেকশনকে যদি আমরা পজিটিভ বলি তার ঠিক উল্টো ডাইরেকশনে যে সমস্ত বেগগুলো থাকবে তাদেরকে আমরা নেগেটিভ বলতে হবে। ওকে, তো দেখা যাচ্ছে কি যে যদি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ডাইরেকশনে কিছু থাকবে তার ঠিক উল্টো ডাইরেকশনেও কিছু না কিছু পার্টিকেলের বেগ থাকবে। তো তার মানে যখন তাদেরকে আমি টোটাল করব তো এই প্লাস আর মাইনাসের কারণে আলটিমেট যোগ হয়ে বা লব্ধি যখন হবে, এখানে তো সাধারণত ভেক্টরের ক্ষেত্রে লব্ধি ওয়ার্ডটাকে ইউজ করবো আমরা, যখন লব্ধি পাবো কার না বেগের যখন লব্ধি পাবো সেই লব্ধি কি হয়ে যেতে পারে না 0 হয়ে যেতে পারে বা 0 হবে। তাই গড় বেগ 0 হতে পারে, কিন্তু গড় দ্রুতি কখনো 0 নয়। কারণ গড় দ্রুতির কোনো মাইনাস বা প্লাস হতে পারে, গড় দ্রুতি সবসময় জন্য প্লাস। তার কারণ কি না গড় দ্রুতির বা দ্রুতি কি স্কেলার রাশি, স্কেলার রাশির কোনো অভিমুখ নেই, আর যার অভিমুখ নেই তাহলে কখন এই দিকে হচ্ছে বা কখন উল্টো দিকে হচ্ছে সেসব দেখারই দরকার নেই। যখন অভিমুখ থাকবে তখন দুটো ডিফারেন্ট ডাইরেকশন যদি উল্টো ডাইরেকশন হয় তখন কি হয় একটা প্লাস একটা মাইনাস। কিন্তু যখন আমি দ্রুতির কথা বলছি দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি, তো এর কোনো অভিমুখ নেই, তাই এখানে এই যে এখানে প্লাস আর মাইনাসের গল্প এসেছিল সেই প্লাস মাইনাসের গল্প আসছে না। তাই এখানে কি হচ্ছে এর ক্ষেত্রে যখন লব্ধি আমি বার করছি বা টোটাল সমষ্টি যখন বার করছি তখন আর 0 আসার কোনো সম্ভাবনা নেই। তাই গড় দ্রুতি কখনো হচ্ছে গিয়ে 0 হতে পারে না। ওকে, তো দেখো
গ্যাসের যে চাপ বা গ্যাসের যে আচরণ যে চ্যাপ্টারটা ছিল তার দুটো পার্টে আমরা দেখলাম যে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। আবার শুধু যে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে তার কোনো মানে, এইগুলো না করলে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিছু কিছু কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হতে পারে। তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে করবে। আর নেক্সট পার্টে আমরা হচ্ছে গিয়ে তাপের ভিডিও আনবো। তো পড়তে থাকো, সময় নষ্ট করো না, পরীক্ষা একদম কাছে চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ।